আরিক ভাইয়ের সাথে আমার একটা ঐতিহাসিক ইন্টারভিউ হইতে যাচ্ছে। আমি কোথা থেকে শুরু করব আসলে একটু চিন্তা করে নিতেছিলাম। তো আরিক ভাইয়ের সাথে আমি 2022 সালের সম্ভবত এপ্রিল কি মার্চে ভাইয়ের সাথে রাষ্ট্রচিন্তায় যুক্ত হওয়ার জন্য মেসেঞ্জারে নক করছিলাম। সেই থেকে ভাইয়ের সাথে পরিচয়। তারপরে তো রাষ্ট্রচিন্তায় বিভিন্নভাবে মানে ভাই আমি একরকমভাবে আমার মেন্টর রাষ্ট্রচিন্তায়। তো এটা হচ্ছে আমার প্রথম স্মৃতি। আপনাকে আমি টেক্সট করছিলাম এবং হচ্ছে রাষ্ট্রচিন্তা ঢাকা একটা প্রোগ্রাম ছিল ওর আগে তো ওটাতে আমার যাওয়া হয়নি, আপনারা সবাই গেছিলেন। তারপর থেকে আসলে রাষ্ট্রচিন্তার সাথে যুক্ত হওয়া। তো এটা হচ্ছে আপনার সম্পর্কে আমার প্রথম স্মৃতি। আপনার আমার সম্পর্কে কোন স্মৃতিটা প্রথমে মাথায় আসে? আমার আসলে মানে আমার যেটা প্রধান ঝামেলা, প্রতিনিয়ত আমার সাথে অনেকেরই কথাবার্তা হয়। সো দেখা যাচ্ছে যে আমি ওই অর্থে পার্টিকুলার ইয়েটা মনে রাখতে পারি না, বাট দিন শেষে আমি এখন এটা বলতে পারবো অতীতটা চলে গেছে। বাট এখন হচ্ছে ফারুক আমার ওয়ান অফ দ্য ক্লোজেস্ট পার্সনদের ভিতরে একজন। আমি মানে আমার রাষ্ট্রচিন্তাতে কিছু মানুষকে যে একদম কি বলবো মন খুলে বিশ্বাস করতে পারি, ফারুক হচ্ছে তাদের একজন। হ্যাঁ, কিছু যে কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে যেগুলো সবার সাথে বলা যায় না, তো ওরকম একজন ব্যক্তি হচ্ছে ফারুক, যার সাথে মন খুলে কথা বলা যায়। সো এইটা আর কি। ভালো লাগলো ভাই। আচ্ছা যাই হোক, তো এরপরে ভাইয়ের সাথে তো বেশ প্রায় 4 বছরের মতো পরিচয়, রাষ্ট্রচিন্তার থ্রুতে রাষ্ট্রচিন্তার মধ্যে কাজ করা। ভাই হচ্ছে বাইরে চলে যাবে কিছুদিন পর, তো সেই স্মৃতি হিসেবে আসলে ভাইয়ের সাথে এই কথোপকথনটা আমরা রাখতেছি। তো রাষ্ট্রচিন্তা আসলে আমি দেখছি যে আরিক ভাই একভাবে নিজে হাতে করে এই রাষ্ট্রচিন্তা ছবিটাকে দাঁড় করাইছে শুরু থেকেই করে। তো আমি এটা একটু জানতে চাইবো যে আপনার রাষ্ট্রচিন্তা আপনি অনেক ইফোর্ট দিয়েছেন, আমি তো একদম খুব কাছ থেকে দেখছি। তো আপনার এই যে কাজ করা রাষ্ট্রচিন্তাকে দাঁড় করানোর যে অনুপ্রেরণা, এটা কি ছিল এবং আপনি এখন যে রাষ্ট্রচিন্তা আছে এটার সাথে ভবিষ্যতে আপনি কোন জায়গায় দেখতেছেন? মানে আমরা তো আছি একভাবে, আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই বা আপনি কিভাবে দেখতেছেন রাষ্ট্রচিন্তা ছবিকে? আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে মানে আমি রাষ্ট্রচিন্তা ছবিটা কেন ফাউন্ড করছি বা আমার মেইন অনুপ্রেরণা, আমার মোটিভটা আসলে কি ছিল বা অনুপ্রেরণা কি ছিল। সোজা কথা হচ্ছে যে এখন যে ভিডিও করতেছে ওয়ালি, হ্যাঁ ওয়ালি, আমি, নাইম, মারজান, আমরা প্রায় হয়তো কি স্যার ম্যামদের সাথে, অনেক স্যার ম্যামদের সাথে আমাদের আড্ডা হইতো। বিশেষ করে আমি যেহেতু রাজি স্যারকে আমার গুরু মানছিলাম, সেক্ষেত্রে স্যারের সাথে সারাক্ষণই আমার নানান বিষয় নিয়ে আলোচনা হইতো। তো আমি হচ্ছে বলা যায় যে রাজনীতি বিমুখ একজন মানুষ ছিলাম। মানে টিপিক্যাল যে মাইন্ডসেটটা আমাদের বছরের পর বছর ধরে ইমপ্লিমেন্ট করা হয়েছে যে রাজনীতি একটা খারাপ জিনিস, অথচ এই খারাপ জিনিসটাই আমাদের ভাগ্যটা নির্ধারণ করে, আমাদের প্লেটের ভাত উঠবে কি উঠবে না, মাংস উঠবে কি উঠবে না, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে। বাট ওই যে ছেলেপেলেদের শেখানো হয়েছে রাজনীতি একটা খারাপ জিনিস। তো ইউনিভার্সিটিতে যখন এই বিভিন্ন মানুষের সাথে মিশি তখন আমার একটু রিয়েলাইজেশনে চেঞ্জ আসতেছে। আর আমি নিজে রাজনীতি বুঝি না টেকনিক্যালি, আমি কখনো কোনো দলীয় রাজনীতি করি নাই। তো আমি যেহেতু দেশের নাগরিক, তা আমার তো একটা মিনিমাম কিছু রাইটস আছে বা জানার অধিকার আছে কীভাবে জিনিসগুলো ফাংশন করে। স্যার ম্যামদের সাথে আড্ডাগুলো থেকে বলা যায় একটা আমার অনুপ্রেরণা কাজ করতে। আমি ভাবতেছিলাম যে আড্ডাগুলো হচ্ছে আমরা বসে বসে দেই, সেইটা হচ্ছে ভিডিও আকারে দিলে কেমন হয়। যেহেতু আমার এক্সপার্টিসের জায়গাটা হচ্ছে মেনলি ভিডিও, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শুরু থেকে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে আমি ভিডিওর জগৎটাকে এক্সপ্লোর করব। ইভেন আপনারা এখন আমার অনেক কাজ দেখতেছেন যে ভিডিওর ইয়াতে। তো রাষ্ট্রচিন্তা প্রাইমারিলি যখন হচ্ছে ঢাকাতে শুরু হয়, সেটা অনেকটাই হচ্ছে আপনার জার্নাল কেন্দ্রিকভাবে শুরু হয়, তারপর বিভিন্ন সভা সেমিনার এগুলোকে বেস করে শুরু হয়। কিন্তু আমাদের রাষ্ট্রচিন্তা ছবিটাতে যেহেতু আমার ইনফ্লুয়েন্সটা ছিল মোটামুটি, তারপর আমাদের ওয়ালি, নাইম, আমরা তিনজনই মোরলেস ভিডিও লাইনের। নাইম তো এখন হচ্ছে আপনার ইয়াতেই আছে, মাল্টিমিডিয়াতে আছে, ডেইলি স্টারে। হ্যাঁ, তারপর হচ্ছে মার্জানও তো হচ্ছে মাল্টিমিডিয়া কাজ টাজ করে সমকাল পত্রিকাতে, ওয়ালি ডকুমেন্টারি ফিল্ম মেকিং এর সাথে জড়িত। তো আমাদের কোরামটাই পড়ে গেছিল যে ডকুমেন্টারি ক্যাটাগরি বা ভিডিও ক্যাটাগরি। সো আমাদের কন্টেন্টগুলো চলে আসছে ভিডিও আকারে, যেটা হচ্ছে রাষ্ট্রচিন্তার অন্যান্য যে কোনো শাখা থেকে আমাদেরকে আলাদা করে। হ্যাঁ, ওইভাবে মেইনলি আমাদের জার্নিটা শুরু হয়। যে একদম রাজনীতি বুঝে না, যেহেতু আমি নিজে রাজনীতি বুঝি না, আমি ঠিক যেভাবে রাজনীতিটাকে বোঝার চেষ্টা করছি আলাপ আলোচনা আড্ডার মাধ্যমে, সেই আলাপ আলোচনাটা আমরা ভিডিও করে আনতে চাইছি, যাতে আমার মতো আরও 10টা ছেলে যারা রাজনীতি বুঝে না কিন্তু দেশটাকে তারা ওন করে, তারা যাতে হচ্ছে ইজিলি এই কন্টেন্টগুলো দেখে অনুপ্রাণিত হইতে পারে বা ওই সিম্পল কন্টেন্টসগুলো বুঝতে পারে, যেটা তার ভাগ্য নির্ধারণ করে। সো এইটা হচ্ছে আমার মোটিভ ছিল যে আমি কীভাবে রাষ্ট্রচিন্তাটা শুরু করছি। এরপরের জার্নিটা তো বিশাল লম্বা, বলতে গেলে অনেক সময় লাগবে। ইন ফিউচার রাষ্ট্রচিন্তাকে আসলে আমি কীভাবে দেখতে চাই, মানে ওই একই কথাই যে আমাদের একটা জুলাই আন্দোলনে আমরা ফেস করছি। আমরা জানি যে এই ছোটোখাটো ক্লাব বাহাজ বলেন, তারপরে আমাদের আর ফ্রেন্ডসরা স্যাড করছে, তারপরে আমাদের যারা কি বলবো
অন্যান্য সংগঠন, বাম সংগঠন, ডান সংগঠন, শিবির, জামাত সব মিলাই টেলাই বিভিন্ন ক্লাব তো আছে, রাজনৈতিক অরাজনৈতিক বা মোরলেস। তো আমরা যাতে সবাই মিলে দেশটাকে ওন করতে পারি, হ্যাঁ, একটা সহাবস্থানে থাকতে পারি। রাষ্ট্রচিন্তাকে আমরা মেইনলি ট্যাগ মুক্ত রাখতে চাই। ফর এক্সাম্পল, যেমন আমাদেরকে তো নানান সময় নানানভাবে ট্যাগ দেওয়া হয়, যেমন বাম ট্যাগ দেওয়া হয়। ছাত্রলীগের আমল যখন ছিল তখন আমাদেরকে মাঝে মধ্যে শিবিরদের কি বলবো বাই প্রোডাক্ট হিসেবেও মানুষ ধরে নিত। এখন আবার শিবিরদের মানুষজন আমাদের হয়তো আবার ছাত্রলীগের বাই প্রোডাক্ট হিসেবে ভাবে, বা একটা কমন গালি যে বাম, হ্যাঁ, বাম তো গালি কিনা আমি সেটাও শিওর না, এটা গালি হইতে পারে কিনা, এটা তো একটা আইডিওলজি মানুষের। সো যাই হোক, সো এই ট্যাগটা থেকে বের হয়ে এমন একটা গ্রাউন্ড তৈরি করা যেখানে হচ্ছে আমার মতো অরাজনৈতিক ছেলেপেলেরা জাস্ট বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের মতামত, তাদের বিশ্বাস, এই জিনিসটা শেয়ার করবে। এবং এখানে যে কোনো দল বা নির্বিশেষে, মানে নিষিদ্ধগুলা বাদে অবভিয়াসলি, দল বা নির্বিশেষে সবাই যাতে এসে একটা কমন প্ল্যাটফর্মে কথা বলতে পারে, এরকম একটা সংগঠনই আমি মেইনলি দেখতে চাচ্ছি, আর কিছুই না। আচ্ছা, আরিক ভাইয়ের এ পর্যন্ত কথা হইলো। আর আরও কিছু জিনিস আমি জানতে চাইবো, যেরকম রাষ্ট্রচিন্তা থাকাকালীন আপনার হচ্ছে যে রাজিদ স্যার বা সাইমা ম্যাম বা হচ্ছে আমাদের সার্কেলের অনেকের সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে। তো এখান থেকে কয়েকটা আপনার সুন্দর সুন্দর স্মৃতি যেগুলো মাথায় আছে, বা হচ্ছে আপনি তো দেশের বাইরে চলে যাবেন, কখনো যদি দেশে ফিরে আসেন তাহলে কোন মুহূর্তগুলো আবার নতুন করে ওই একই রকম করে ক্রিয়েট করার বা স্মরণ করার চেষ্টা করবেন, এরকম কয়েকটা স্মৃতি যদি আমাদের বলতেন। স্মৃতি বলতে ধরেন আমাদের যখন আমরা ফার্স্ট এই জিনিস শুরু করলাম, আমরা ফার্স্ট শ্যুট করতেছি ভিডিও, ওয়ালি এগুলো এডিট করছে, হ্যাঁ, আমরা হচ্ছে ক্যামেরার সামনে স্ক্রিপ্ট নিয়ে যে কথাবার্তা বলতেছি, সেটা একটা আমাদের একটা বিশাল আইস ব্রেকিং পিরিয়ড ছিল। তারপরে তাসির সামনে বসে আছে, শি ওয়াজ দ্য মানে ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট এডিটর্স অফ রাষ্ট্রচিন্তা। তো এই যে একটা কমিউনিটি ছোট ছোট করে বিল্ড হচ্ছে, মানে 2-3 জনের একটা আড্ডা, মানে আড্ডাটা যে ইম্পর্টেন্ট, আমি জানি না আপনারা ফিল করেন কিনা। জুলাই অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র ভাই আড্ডার কারণে, আর কিছু না, যেটাকে আপনারা ভদ্র ভাষায় পাঠচক্র বলে, ঠিক আছে, বাট টেকনিক্যালি তো জিনিসটা আড্ডাই, যে বসে বসে এক একজন অপিনিয়ন শেয়ার করতেছে, আমরা গ্রহণ করতেছি বা শেয়ার করতেছি সব মিলে। তো ওই পার্টটাই মজার, যে স্যারদের সাথে বৈশাখ ঘন্টার পর ঘন্টা যে আলোচনা দিচ্ছি ঝুঁকড়িতে, স্যারদের সুযোগ হলে স্যারদের রুমে, হ্যাঁ, তারপর আমরা ভিডিওগুলো শ্যুট করতেছি, স্ক্রিপ্ট লিখতেছি, মানে এই যে পুরো একটা টিম ওয়ার্ক। ইভেন এখন আমরা তো আমাদের রাষ্ট্রচিন্তার অফিসে বসে আছি, আমি তো কল্পনাই করি নাই যে ভাই রাষ্ট্রচিন্তার একটা অফিসে হবে, ঠিক আছে। এরকম আপনারা যে এত আগ্রহ দেখায় জিনিসটা টেনে নেবেন। এখন তো আমি অ্যাক্টিভ না, আমি হচ্ছে অলরেডি রিটায়ার্ড বলা যায় রাষ্ট্রচিন্তা চবি থেকে, হ্যাঁ। তো স্টিল নাও আমি চলে যাওয়ার পরেও যে এখন আমার রাষ্ট্রচিন্তাটা সুন্দর মতো ফাংশন করতেছে, আমাদের একটা কমিটি আছে, এই প্রতিটা জিনিসই খুব আনন্দ দেয়, ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে। আবার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত বলতে গেলে আমাদের ধরুন জুলাইয়ের যে সময়টাতে, ওই সময়টাতে আমাদের ছেলেপেলেরা অনেকেই জানে যে আমাদের কি বলবো অ্যাক্টিভিটিসগুলো হয়তো আমাদের জীবন নাশেরও কারণ হয়ে দাঁড়াইতে পারতো, ঠিক আছে। যেমন আমরা বেশ ভালো ফান্ড কিছু রেজ করছিলাম, হয়তো প্রকাশ্যে না, যেটা হয়তো আজকে হয়তো ক্যামেরার আমি ফার্স্ট টাইম বলতেছি, যে আমরা ভিতরকে কিছু ফান্ড রেজ করছিলাম বা একটা কমিউনিটি তৈরি করছিলাম যে কার কোথায় কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ। এই যে পুরো সিউটাকে যে আমরা কানেক্ট করে ফেলতে পারছিলাম, যে এই প্রত্যেকটা জিনিস আসলে এগুলো স্মরণীয়, সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। এখন তো ধরেন একটা কালচার শুরু হয়ে গেছে ক্রেডিট নিবে, তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে রাষ্ট্রচিন্তা পোলাপাইন অনেক অনেক কাজ করছে, বাট কেউ কোনো ক্রেডিটের উচ্চারণ করে নাই, জাস্ট আন্দোলনটা শেষ, যে যার যার মতো যার লাইফে ফেরত চলে গেছে, আগের মতো কাজকাম করতেছে, মানে ক্রেডিট নিয়ে আমাদের কারোই মাথা ব্যথা নেই, যেটা আমার প্ল্যাটফর্মটাকে হয়তো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে খুব বেশি আলাদা করে আর কি, এই আর কি। আচ্ছা, রাষ্ট্রচিন্তা চবি আমাদের একটা স্বতন্ত্র আলাদা একটা সংগঠন, এর মতো করে রাষ্ট্রচিন্তা জবি বা হচ্ছে রাষ্ট্রচিন্তা রাবি এরকম কয়েকটা সংগঠন মানে আছে, ওরা আলাদা নিজেদের মতো করে ফাংশন করে। তো রাষ্ট্রচিন্তা চবির যদি আমরা এমন কোনো দিক আইডেন্টিফাই করতে চাই যেটা হচ্ছে অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে, এরকম কোনো দিক আপনি দেখেন কিনা? খুব সিম্পল, ভিডিও ইজ দ্য ফিউচার। দেখেন প্রত্যেকটা যুগের এক একটা কি বলবো মাধ্যম থাকে, যে এই মাধ্যমটা ইউজ করলে ওই সময় ওই যুগে মানুষকে সবচেয়ে বেশি রিচ করা যায়। তো যখন হচ্ছে আপনার লিখিত যুগের খুব জয়কার ছিল, তখন মানুষ ওইটা করছে। এখন আপনার হচ্ছে মানুষ সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, কারণ আপনি যদি ম্যাগাজিন নিয়ে ঘুরে বেড়ান হয়তো ছেলেপেলে পড়বে না। ইটস নট লাইক আমি এটা বলতে চাচ্ছি না যে ম্যাগাজিনের কোনো গুরুত্ব নেই বা একটা জার্নালে কোনো গুরুত্ব নেই, সেটা হচ্ছে ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে এটা গুরুত্ব অনেক বেশি, হয়তো ভিডিওর চেয়েও বেশি হইতে পারে, আই ডোন্ট নো। বাট আমি যেহেতু কাজ করতেছি আমার এই জেনারেশনকে নিয়ে, এবং তারা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে স্মার্টফোনে নিজের সময়টা অতিবাহিত করে,
তাহলে আমাকে টার্গেট করতে হবে ভাই ভিডিও। যত বেশি আমি মানুষকে মানে ভিডিওর মাধ্যমে রিচ করতে পারবো, আমি হয়তো জার্নালের মাধ্যমে অতটা পারবো না। জার্নালের যে গ্রাহক সেটা আবার একটা আলাদা ক্যাটাগরি আছে, বাট যেহেতু আমার টার্গেট হচ্ছে জেনারেল মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, আই থিঙ্ক রাষ্ট্রচিন্তার অন্যান্য যে সকল শাখাগুলো আছে তাদেরকে ভিডিওতে আসতেই হবে, একদম মিনিমাম কনভারসেশনটা হইলেও করতে হবে। আদারওয়াইজ মানুষের হচ্ছে ওই যে কি বলবো, গ্রহণযোগ্যতাটা খুব ম্যাচ আকারে ওইটা করা খুব টাফ হয়ে যাবে। তো এই ছিল আরিক ভাইয়ের সাথে কথোপকথন। আমরা কথা বলতেছিলাম আরিক ভাইয়ের সাথে রাষ্ট্রচিন্তা চবির মানে সব মানে কোনো কেন্দ্রীয় কোনো ব্যক্তিত্বকে যদি আইডেন্টিফাই করতে হয় রাষ্ট্রচিন্তা চবিকে দাঁড় করানোর জন্য, তাহলে আমরা নিঃসন্দেহে সবাই আরিক ভাইয়ের কথাই বলবো। আরিক ভাই আমাদের মাঝ থেকে বিদেশে চলে যাচ্ছে পড়াশোনার কাজে। আরিক ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি, অল দ্য বেস্ট ভাই। এখানে আমি একটু ছোট কারেকশন দেই, ও যেটা বললো যে কেন্দ্রীয় রাষ্ট্রচিন্তার কিন্তু হচ্ছে আসলে কেন্দ্র বইলা কিছু নেই। এটা হচ্ছে আমাকে সম্মান করার জন্য বলছে, আমাকে ভালোবাসে বইলা বলছে, বাট আসলে কেন্দ্রীয় বইলা কিছু নেই আমাদের। আমরা সবসময় আমাদের হাইয়েস্ট ইচ্ছা ছিল যে আমরা একটা ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশন বানাবো। হ্যাঁ, একটা কি বলবো, বুদ্ধ যেভাবে হচ্ছে তৈরি করছিল আর কি, যে একটা মানুষজন আসলো তার শিষ্যরা ওই সাড্ডাটা দিল, এখানে সবাই আসলে নিজের ইনসাইট শেয়ার করতেছে। ইটস নট লাইক দ্যাট আমি এখানকার প্রেসিডেন্ট মানে আমি অনেক কিছু হয়ে গেছি। ইভেন আমাদের গঠনতন্ত্র প্রেসিডেন্টকে আসলে ওই খুব বেশি পাওয়ার দেওয়া হয় নাই, এবং প্রেসিডেন্ট পদটাই আনা হয়েছে যখন আমরা বড় বড় অনুষ্ঠান করতেছি। এখন স্যার ম্যামরা তো খুঁজে যে কার সাথে কেন্দ্রীয় কার সাথে যোগাযোগ করবো, তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে একটা প্রেসিডেন্ট পদ দেওয়াই যায়। বাট এর আগ পর্যন্ত আসলে আমরা একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেমে ছিলাম। মেইনলি যারা এই আইডিওলজিটাকে সবচেয়ে বেশি ক্যারি করছে তারা মিলেমিশে একটা ডিসিশন নিচ্ছে, তো জিনিসটা আসলে ওইভাবে ফাংশন করে। আর মানে ফারুক আমাকে তার এই পডকাস্টে আমাকে যে ইনভাইট করছে তার জন্য ফারুককে আসলে অনেক ধন্যবাদ। আচ্ছা, ভাইকেও ধন্যবাদ। ভাইয়ের জন্য শুভকামনা, অসংখ্য শুভকামনা রইল। কথা বলছিলাম আরিক ভাইয়ের সাথে, আপনাদের সাথে আমি ছিলাম ফারুক। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, বাই।